তুমি বলবে আমার বেনিয়া পুকুর তোমার বেহালা, তুমি গন্ডি কেটে দেখিয়ে দেবে পশ্চিম বাংলা, হয়তো কেরালার আকাশ আর একটু বেশি নীল, তবু সেটাও কি নয় আমার পৃথিবী। গায়ক, সুরকার, লেখক, পরিচালক, অভিনেতা কিংবা একটা দামি ব্র্যান্ডির বটল কিংবা সিগারেট কিংবা কালো সানগ্লাস, এইগুলো বাদ রেখে যেই মানুষটা পড়ে থাকে তিনি একজন ছাপোষা বাঙালি, ভাত ডাল শুক্তো খাওয়া বাঙালি, দুপুরে টুকটাক ঘুম, আর ওই যে একটা কথা বলি আমরা, সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, দিস ম্যান লিভস দ্যাট লাইন। প্রেজেন্টিং অঞ্জন দত্ত। নমস্কার, মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ অঞ্জনদা। প্রথম যে প্রশ্নটা আমি করতে চাই আপনাকে সেটা হচ্ছে, এই বছরটা যদি 2024 শেষ 25 শুরু হবে আর কি, হোয়াট ইজ ইয়োর টেক অ্যাওয়ে এবং লিভ অ্যাওয়ে, যেটা আপনি নিয়ে যাচ্ছেন পরের বছর এবং যেটা আপনি ফেলে দিতে চান এই বছর? আমার একটাই ডিসিশন আমার মনে হয় এই বছরে খুব ইম্পর্টেন্ট হয়েছে, সেটা হচ্ছে যে আই হ্যাভ কাম টু রিয়েলাইজ দ্যাট আমি যেটা করতে চাই, অর্থাৎ আমি সিনেমা করতে চাই বা থিয়েটার করতে চাই, এটা আমি এবার নিজেই ফাইন্যান্স করব। এটা আমার একটা প্রোডাকশন কোম্পানি বহুদিন আগে করেছিলাম, অঞ্জন দত্ত প্রোডাকশন, which was created during the time of Bomkesh. কারণ Bomkesh আমি তখন প্রডিউসার খুঁজে পাচ্ছিলাম না, so I was thinking of putting some আমার নিজের কিছু টাকা, and তারপর রঞ্জনা পরপর that production company worked একটা লাইন প্রোডাকশন হিসেবে, অর্থাৎ বাইরে থেকে কেউ টাকা দিল আমাকে, আমি সেই টাকাটা নিয়ে ছবিটা কমপ্লিট করে তাকে দিয়ে দিলাম। এইটা তো হচ্ছিল গত বছর প্রথম, মানে লাস্ট ইয়ার মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট হ্যাপেন্ড ইজ যখন আমি মৃণাল সেনের ওপর ছবিটা করতে যাই চালচিত্র এখন, আমি রিয়েলাইজ করি দ্যাট এই ছবিটা অন্য লোকে কারোর টাকায় করলে সে ছবিটা সেরকম হবে না, সে করতে দেবে না, সেভাবে ছবিটা সে দেখতে পাবে না, ছবিটা হয়ে গেলে সে বুঝতে পারবে, এই ছবিটা যখন করছি আমি সে বুঝতে পারবে না। সো আমার যাবতীয় যে টাকা ছিল টান করে এটা রয়্যালটি সব নিয়ে টিয়ে আমি আর নীল আমার পুত্র দুজনে মিলে ওখানিকটা বেশিটা আমরা নিজেরাই সেলফ ফাইন্যান্স করে চালচিত্র এখনটা করি, and that was such a nice experience that I'm not answerable, লাভ হলে লাভ, ক্ষতি হলে ক্ষতি, এবং সেটা দেখলাম এই মডেলটা ওয়ার্ক করে। অবভিয়াসলি আমি এমন একটা ছবি করতে পারবো না যেখানে অনেক টাকার ব্যাপার আছে, তো আমার যা জীবন, আই এম ক্রসিং 70, আমার সেরকম ছবি করার ইচ্ছেও নেই। I don't want to make that kind of film. So thereby আমি যে অঙ্কের ছবি করতে চাই, টাকার অঙ্কের, সেটাকে রিকভার করার মোটামুটি ভাবে একটা রাস্তা আমার কাছে ক্লিয়ার। সো আমি এখন থেকে চেষ্টা করব নিজেই ফান্ড করা, সেটা আমার ছবি হোক বা আই থিঙ্ক ইট ইজ টাইম, আমার বয়স হয়েছে, অন্য কেউ একটা অল্প বয়সী ছেলে মেয়েরা ছবি করতে চাইছে, অল্প টাকা দিলে সে ছবিটা করতে পারবে, আই উইল ডু দ্যাট, আমি তাকে সাপোর্ট করার চেষ্টা করব। এটা আগে আমি করেছি অনেক ক্ষেত্রে, কারো স্ক্রিপ্ট ভালো লাগলে তখন প্রডিউসারদের ফোন করে আমি বলতাম যে একে এটা এই ছবিটা করুন, মানে এই ছবিটা খুব ইন্টারেস্টিং স্ক্রিপ্ট, একে ফান্ড করো। সো এটা আমি করেছি, বাট সেটা ওয়াজ লাইক আ ফ্রেন্ড ট্রাইং টু হেল্প আউট আ গুড স্ক্রিপ্ট রাইটার, ট্যালেন্টেড ডিরেক্টর। কিন্তু এখানে যদি কেউ এসে আমাকে বলে যে আমার তার সঙ্গে যোগাযোগ হয়, সে আমি ইন্টারেস্টিং ছবি করতে চাইছে, আই উইল ট্রাই টু ফান্ড অ্যান্ড প্রডিউস অ্যাট ফিল্ম। থিয়েটারের ক্ষেত্রে আমি আমার শেষ থিয়েটারটা করেছি এই বছরে, ইট উইল কন্টিনিউ নেক্সট ইয়ার পুরোটাই। এবার অন্য কেউ যদি থিয়েটার করতে চায়, আমি বলি ঠিক আছে, তাহলে যদি সেই থিয়েটারটা আমার পছন্দ হয়, I will produce. So the role of a producer, I have
ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম, সত্যি যেটাকে প্রডিউসার বলে, সেইটা আমি করতে চাই, এবং দ্যাট ইজ দ্য বিগেস্ট টেক অ্যাওয়ে আমার কাছে। বিগেস্ট লিভ অ্যাওয়ে, I really don't know আমি কি থামাবো, মানে obviously এটা তো হতে পারে রঞ্জনদা যে এই যে আপনি বলছেন আমার 70-এ আমি এখন আমার 70 বয়স, তো এই যে সিগারেট খাওয়া বা ধরো আমি বলতে চাই যে একটু ড্রিঙ্ক করা, যেটা আপনি ছবিতেও দেখা যায় এবং আপনি সেটা করেন এবং বলেনও, কিন্তু সেটা একটু মনে হয় না একটু যদি থামানো যায়? আমি সিগারেটটা বেশি খাই, 100% বেশি খাই যে আমার বয়সের তুলনায়, এবং অবভিয়াসলি এই কন্ডিশনে যেখানে সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, নো স্মোকিং জোন হয়ে গেছে, সিগারেট সব জায়গায় খাওয়া যায় না। আই গ্রু আপ ইন এ টাইম যেখানে সিগারেট এরোপ্লেনেও খাওয়া যায়, অন ফ্লাইট খাওয়া যায়, এভরিওয়্যার। সেখান থেকে আরেকটা ইরাতে ঢোকা যেখানে সব জায়গায় সিগারেট খাওয়া যাবে না। আমার বাড়িতেও সবসময় আমি সিগারেট খেতে পারি না, বিকজ মাই ওয়াইফ হ্যাজ সাম প্রবলেমস, ইস্যুস অফ স্মোক। তো কিন্তু সেটাকে ছেড়ে দেওয়ার কথা আমি বলছি কমিয়ে দেওয়া, আমি জানি না আমি কমাতে পারবো কিনা, এখন ইন্টারভিউ খাতির আমি বলে লাভ নেই। আচ্ছা, আর অ্যালকোহল আমি এমন কিছু বেশি খাই না, আই ড্রিঙ্ক এভরি ডে একটুখানি, এন্ড আই এনজয় দ্যাট, কফি খাওয়ার মতন, ওইটুকুই আমি খাই। সো আই হ্যাভ নেভার গন ওভারবোর্ড উইথ ইট, মানে বেশি। অল্প বয়সে আমি প্রচুর মদ খেয়েছি, প্রচুর নেশা করেছি, কিন্তু আফটার সার্টেন এজ, মানে সে 59 যে অ্যালবামটা তখন বাই দ্য টাইম আই রিচ 50 আমি কমিয়ে দিয়েছি। আমি কমিয়ে দিয়েছি বিকজ আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টর, থিয়েটারের লোক, অ্যাজ এ গানের লোক, আই হ্যাভ টু সার্ভাইভ। সো সেইগুলো আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, মানে গানের শোয়ের দিন কম সিগারেট খাই, এগুলো আমার হয়ে গেছে, সো আই হ্যাভ অ্যাডজাস্টেড। সো আই লিভ অ্যাওয়ে আমি জানি না, মানে সেরকম কিছু আমি খুঁজে পাচ্ছি না যে which I will stop, or এই বছর এমন কিছু একটা ঘটেছে যেটা আমি খুবই has stirred me, so সেরকম কিছু ঘটেনি। বেশ, আচ্ছা, যেই কারণে আমি দর্শক বন্ধুদেরও বলতে চাই, যেই কারণে এই সাক্ষাৎকার, সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে অঞ্জনদা যেই ছবিটা নিয়ে আমি কথা বলে, যেটা আমি ফোনেও বলেছিলাম যে বারা দিন, প্রায় আমি দেখলাম গুগলে ওটা 1998, আপনার সঙ্গে যখন কথা হলো আপনি বললেন 1996। না, 96 শেষের দিকে শুরু হয়েছিল, রিলিজ করতে করতে অবভিয়াসলি 98। তাহলে মোটামুটি আমরা 25-26 বছরে দাঁড়িয়ে আছি এরকম একটা ছবি। কারণ জানিয়ে রাখি, আমি জানি না দর্শক কতজন জানে এটা, আপনার প্রথমে যদি ঠিক বলে থাকি সেটা হচ্ছে প্রথম পরিচালিত ছবি এবং প্রথম পরিচালিত হিন্দি ছবি। এবং আমি নামগুলো তারা দেশপান্ডে, তারপরে মার্ক রবিনসন, তারপরে ইরফান খান, তারপরে শাবানা আজমি, মানে আমি জানি না কতজন এখনকার এই তারা হয়তো নামগুলো আবার সার্চও করে নেবে গুগলে, ছেলেপুলেরা এখন, যে কারা কারা অভিনয় করেছিলেন। আমার প্রথম প্রশ্ন এটাই যে প্রথমত হিন্দি ছবি কেন করলেন প্রথম ছবিটা? না, আপনি তো এক পেশে পুরোপুরি বাঙালি। দ্বিতীয়ত হচ্ছে যে আমি শুনেছিলাম যে আপনি ছবিটা করার মধ্যে মাঝে নাকি বলেছিলেন যে আমি করবো না, ছবিটা ছেড়ে টেড়ে দেবেন, এরকম একটা বিষয় হয়েছিল, সেটা নিয়ে যদি একটু বলেন। দেখো, আমি সবসময় মনে করি আমার শহরটা ক্যালকাটা বলি, বিকজ ক্যালকাটা বললেই একটা ইমেজ মাথায় আসে, কলকাতা বললে একটা অন্য ইমেজ মাথায় আসে। ক্যালকাটা ওয়াজ অলওয়েজ একটা মাল্টিলিঙ্গুয়াল, মিশ্রিত, শুধু হিন্দু বাঙালিদের শহর নয়। এই জায়গাটা আরো প্রমাণ দেয় সেটা। আর আমার পাড়াটা দেখো, এখন সব আর্মেনিয়ানস গুলো চলে গেছে, পার্সিসরা চলে গেছে, অ্যাংলো ইন্ডিয়ানসরা কমে গেছে, 2-4টে গোয়ান আছে, বাকি সবাই মেইনলি মুসলমান, পুরনো অল্প কিছু হিন্দু ফ্যামিলি রয়েছে। বাট এটা একটা খুব মিশ্রিত জায়গা ছিল, এবং শুধু আমার এইটুকু নয়, তখন তো বৃহত্তর ক্যালকাটার সময় তো বৃহত্তর কলকাতা আরো কম ছিল। সো ইট ওয়াজ আপ টু লেটস সে পাইকপাড়া, বরানগর, দ্যাট সাইড, অ্যান্ড এদিকে আমি ধরছি সন্তোষপুর অ্যান্ড অল দ্যাট, ম্যাক্সিমাম গড়িয়া। সো তাও নয়, বরানগর ওয়াজ দ্য আউটস্কার্ট পারহাপস। নাও সেই কলকাতা না খুব মিশ্রিত, তো সেখানে আই অলওয়েজ থট অ্যাজ অ্যান আর্টিস্ট, আমি গান গাইতে আসি বা আমি ছবি বানাতে আসি বা যাই করতে আসি, লিখতে আসি, সাংবাদিকতা করতে আসি,
ইট ক্যান বি ডান ইন এনি ল্যাঙ্গুয়েজ। এনি ল্যাঙ্গুয়েজ বলতে বাংলা, ইংরেজি, হিন্দি, এই তিনটে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল, মানে কলকাতায় করা যায়। মানে কলকাতা থেকে একটা সর্বভারতীয় পপ স্টার বেরিয়েছে উষা উতু, একজন সাউথ ইন্ডিয়ান কলকাতা থেকে নাম করেছে। খুব রেয়ার এটা অন্য শহরে কোথাও। এরকম অজস্র মানুষ আছে যারা বাঙালি নয় কিন্তু যারা কলকাতার ভিত্তিতে নাম করেছে। মিউজিশিয়ান বলতে তুমি এককারি বলতে পারি, লেখক বলতে পারি, এ বলতে পারি, যারা করেছে। সো কলকাতা আমার কাছে সবসময় মনে হয়েছিল কলকাতা থেকে একটা ইংরেজি ছবি করবো। ইংরেজি মানে ইংরেজি, কারণ কলকাতা থেকে কলকাতা থেকে ষষ্ঠীব্রত ইংরেজি কবিতা বা বই পড়ে বড় হয়েছি আমি, প্রীতিশ নন্দীর ইংরেজি কবিতা পড়ে বড় হয়েছি। সো ইউ নো দিস আর লিটারেচার, মানুষ ইংরেজিতে লিখেছে তাদের লেখা টেখা পড়ে বড় হয়েছি। সো আমি তো শুধুই সুনীল গাঙ্গুলি আর শুধুই রবীন্দ্রনাথ পড়ে বড় হয়নি, বড় ওগুলো পরে পড়েছি। সো কলকাতা থেকে করা যায়। অ্যান্ড অপর্ণা সেন মেড ইট ভেরি ক্লিয়ার ইন দি আর্লি 80s যে করা যায়। আর ফার্স্ট ক্রসওভার ছবি 36 চোর গেলেন, শি ডিড দ্যাট। That was a huge inspiration for all of us. চলো আমরা এটা করতে পারি, চলো ইংরেজি ছবি। So I wanted to do an ইংরেজি ছবি, which I approached to Gramophone company, কারণ ওরা তখন ছবি করার কথা ভাবছে, একটা ইংরেজি ছবি, নাম ছিল বারাদিন, কিন্তু ইংরেজিতে হবে, ইংরেজি একটুখানি হিন্দি ভাঙা বাংলা টাংলা, বাট ইংরেজিতে। সামহাও ওরা আমার ছবিটা করতে হবে, ছবিটা টাকা মানে ওরা দে আর উইলিং টু ফান্ড মি, অল্প টাকা একটা ছবি করতে দেবে আমাকে। ওরা রাজি হলো না, ওরা বললো যে ইংরেজি ছবিটা আমরা হ্যান্ডেল করতে পারবো না, হিন্দি করলাম না। তখন অটোমেটিকলি দিকে হিন্দি করতে গিয়ে অনেক কিছু পাল্টে গেল, যেটা না ঠিক জমলো না। এবং তারপরে কর্পোরেট প্রেশার হলো তো, বাট ঠিকই আমি বাংলা ছবি করতে চাই। বাংলা মানে তথাকথিত বাংলা, বাঙালি বাংলা মিলিয়ে ফেলে। তো ইট কুড হ্যাভ বিন, মানে ইট কুড হ্যাভ বিন বেটার, কিন্তু এত ইন্টারফিয়ারেন্স, ওরা একরকম ভাবে ছবিটা বেচতে চায়, উচ্চেখানে গান ঢোকাও, এ করো তা করো। অবভিয়াসলি পপুলার হিন্দি ফিল্ম মিউজিক যারা করে, যতীন ললিত, তাদের কাছে যাওয়া, কোরিওগ্রাফি ফারাহ খানকে দিয়ে করানো, বিগ গাইজ ওয়ার ইম্পর্টেন্ট, বাট বিগ পিপল ওয়ার ইনভলভড ইন ইট। জাভেদ আখতার কে দিয়ে স্ক্রিপ্ট গানের লিরিক লেখানো, যতীন ললিত মিউজিক। হ্যাঁ, and I did that. আমার কোনো অসুবিধা ছিল না, and I enjoyed that. আমার ভালো লেগেছিল, তারা অল্প টাকা আমার অ্যাটলিস্ট, যেহেতু আমি মৃণাল সেনের সঙ্গে খানিকটা জড়িত একটু, আপনার গান হিট, গানটা আমার মানে সেকেন্ড অ্যালবামটা হয়েছে, ওরা সবাই মোটামুটি আমার গায়ক অ্যান্ড মৃণাল সেনের, অপর্ণা সেনের নায়ক হিসেবে চেনে। সো ফিল্ম পিপল ওয়ার উইলিং টু ওয়ার্ক উইথ মি, তো যাদের আমার পছন্দ। কিন্তু সামহাউ বিকজ অফ টু মাচ ইন্টারফিয়ারেন্স ছবিটা সেরকম ভাবে হলো না। গান খুব হিট করলো, আর গান থেকে ওরা অনেকটা টাকা করলো। তখন আমি ঠিক করলাম দ্যাট আমি, এবং আমার নিজের জায়গা এটা, অ্যাংলো ইন্ডিয়ান আমি খুব ক্লোজলি দেখেছি, একটা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে খুব আমি ক্লোজলি দেখেছি, অ্যাংলো ইন্ডিয়ান মুসলিম কমিউনিটি ক্লোজ দেখেছি। বাঙালি চরিত্র নেই বললেই চলে গোটা ছবিটাতে, পুরোটাই কলকাতার বিভিন্ন জায়গায় আমরা শুটিং করেছি। দার্জিলিং এ করেছেন, দার্জিলিং গান লোকেশন করাও, দেখাও। দার্জিলিং কেন যে গেল দুজনে মিলে গান করতে, আমি জানি না, কিন্তু এইগুলো প্রডিউসারের বায়না, বাট সেগুলো আবার শুনতে হয়েছে। They wanted to make it into a completely mainstream, and I was trying to make it a different populist, কিন্তু একদম mainstream নয়, এরকম একটা ছবি করার চেষ্টা করছিলাম, middle of the road। তো somehow সেটা হচ্ছে না, and I was very depressed. তখন I wanted to at a certain point leave, এবং আর লোকেও ভাবছে অন্য তো বাংলা ছবি না করে এটা কি করছে, এটা মানে কেন হিন্দি ছবি করছে, কেন মানে ঠিক বুঝতে পারছে না। আর আমার মনে হয় কেন ওপরের পর হিন্দি ছবি তো করা যায়, পরের পর ইংরেজি ছবি করা যায় এখান থেকে বসে, বাংলা ছবি কেন করবো? And I was convinced, and I'm still convinced, এখনো convinced
যে একটা বাঙালি ডিরেক্টর কেন করবে না কলকাতা থেকে একটা হিন্দি ছবি, এটা যে কোনো খুব সিম্পলি করা যায়। ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে করলে অটোমেটিকলি ওটা হিন্দিতে হয়ে যাবে, মানে ইউ ডোন্ট নিড দ্যাট জোর করে হিন্দি করানো, তাই না? একটা পুলিশ অফিস অটোমেটিক খুব সুন্দরই হিন্দিতে কথা বলবে, আমাদের প্রচুর আছে। তো তখন আই ডিসাইডেড যে তখন আমাকে জাভেদ আখতার ওয়াজ ওয়ান পার্সন, যে আরো একজন বললো এটা করো না, বিকজ তুমি যদি ছবি বন্ধ করে দাও ইট উইল বি, সবাই জানবে যে তুমি ছবিটা করতে পারবে, সো দ্য ব্লেম উইল ফল অন ইউ। তুমি মন দিয়ে ছবিটা শেষ করো। সো আমি যতটুকু সম্ভব মন দিয়ে ভালোবেসে ছবিটা শেষ করি, আর ছবিটা রিলিজও করে। কিন্তু ছবিটা যখন আমি গুগলে দেখলাম, মানে এবং দেখলাম যে কত টাকা বাজেট এবং সবকিছু, কারণ তখন তো আর ওইভাবে সম্ভব নয়, দেখলাম দেখে গুগল বলছে এটা ডিজাস্টার ছবি, এবং সেটার পরেই কি হয় যে আপনার মনে হয়েছে যে না আর অঞ্জন দত্ত হিন্দিতে থাকবে না, মানে এবার বাংলাতেই করবো? না, এটার কোনো না 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 অ্যাকচুয়ালি নো। আমার যেটা মনে হয় যে যতক্ষণ না আই এম গেটিং আ প্রোডিউসার আর আ ফাইন্যান্সার যে আমার কথাটা মানবে, যে বিশ্বাস করবে আমাকে, আমি ছবি করবো। আচ্ছা, I will not do it. And I waited 7 to 8 years. 7 to 8 years আমি ওয়েট করেছিলাম যে এমন একজন কেউ আসবে যে আমার কথাটা শুনবে, এবং আমি হিন্দি বা ইংরেজিতেই ছবিটা করব, এবং আমি অ্যাংলো ইন্ডিয়ানসদের নিয়ে ছবি করব। যে ভুলটা আমি করি সেই ভুলটাকে ফার্স্ট আমি শোধরাবো, তারপর আমি পরের ছবিতে যাবো। যতক্ষণ সেই ভুল শোধরাচ্ছি ততক্ষণ সে মিলিও আমি ছাড়বো না, সেই ব্যাকগ্রাউন্ড আমি ছাড়বো না, সেই ভাষাও আমি ছাড়বো না, আমি করবো না। হোয়াট হ্যাপেন্ড ইজ এই তারপরে 2004, মানে ক বছর হলো তাহলে? 6 বছর, কিন্তু ছবিটা শুরু হয়েছে আগে, মানে বাবরি মসজিদের জাস্ট পরেই শুরু হলো, মানে 8 বছর আমি কোনো ছবি করিনি। 8 বছর পর একজন ভদ্রলোক, হি ওয়াজ সে ঋতুপর্ণ ঘোষের উৎসব বলে একটা ছবি করেছিল, হি পার্সোনালি কেম টু মি এন্ড সেড দ্যাট আপনি আমার জন্য একটা ইংরেজি ছবি করে দিন, বিকজ তখন এরকম ধরনের ছবি একটু একটু আসছে, মানে পিপল আর গেটিং টু, মানে মীরা নায়ার, মনসুন ওয়েডিং, তারপর আরো এরকম দু একটা ছবি হতে আরম্ভ হয়েছে আর কি, মানে জগার্স পার্ক বলে একটা ছবি হবে, আস্তে আস্তে এরকম ধরনের পিপল আর থিঙ্কিং। তো হিসেব করে দেখেছে এই লোকটা পারবে করতে, সো আমার কাছে এলো যে একটা ইংরেজি ছবি আপনি আমার জন্য করে দিন, ক্রিসমাস নিয়ে তাহলে ও ক্রিসমাস নিয়েই বললো। আই ফাউন্ড ইন্টারেস্টিং, আমার কথাই চলতে হবে, আমি যা বলবো, বাজেট একটা ঠিক হয়ে যাবে, আমি 1 পয়সা বেশি নেবো না, কিন্তু আমি কাকে নেব, কিভাবে গল্প করবো, গান থাকবে কি থাকবে না থাকবে, আমার অ্যাক্টরস উইল বি মাই অ্যাক্টরস, মাই ডিসিশনস। তো সমস্তটাতে উনি রাজি হলেন। ইন দ্য মিন টাইম ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো, যে অডিয়েন্স শুড নো, এন্ড আই থিঙ্ক ইউ শুড নো, বারাদিনের কথা তুলবে। ইন দ্য মিন টাইম বারাদিনটা হয়ে গেছে ডিজাস্টার। বউ ব্যারাকসে এরকম একটা জায়গা আমি মাঝে মাঝে এদিক ওদিক গেছি, ওদিকে, কিন্তু সিরিয়াসলি যাইনি। আমার ছবিটা করার বা এই ডিসিশনটা নেওয়ার আগে ওই আর্লি 2000, তো আমার মানে আমার একজন খুব কাছের বন্ধু, আর্কিটেক্ট, মানে সেই সূত্রেই বন্ধু হলো, মনীষ, যে পুরনো বিল্ডিং, হেরিটেজ বিল্ডিং গুলোকে রেস্টোর করে, এটাই তার কাজ। সে হঠাৎ এসে আমার বললো, অঞ্জন দত্ত আপনি? হ্যাঁ, আমি একটা জিনিস করতে চাইছি। আমি কি করতে চাইছেন? আপনার একটা ছবি বাড়া দিন, সেইটা বউ ব্যারাকসে আমরা দেখাবো অন ক্রিসমাস ডে। জঘন্য হচ্ছে ছবিটা। বললো না, ওইটি উই ওয়ান্ট টু শো দেম। আমরা একটা ছবি দেখো, খুব খুঁজে বেড়াচ্ছি কি ছবি দেখো, কিছু ওখানে ক্রিসমাস খুব বড় করে সেলিব্রেট হয়, 3-4 দিন ধরে হয়, রাইট? আর রাস্তার উপর লোকে গান, ফেস্টিভিটি, অনেক কিছু হয়, ইউ কাম এন্ড সি ইট। একটা দিন সিনেমা হবে, কোনো সিনেমা আমরা খুঁজে পাচ্ছি না, ইন্ডিয়ান সিনেমা, বাড়া দিন একটা মাত্র ছবি যেটা ওদের ভালো লাগবে। ওই ছবিটা ক্যান নিয়ে HMV থেকে ক্যান ট্যান বার করে প্রজেক্টর লাগিয়ে উই স্ক্রিন ইট এট বউ ব্যারাকস, এবং ওরা খুব মজা পেল ছবিটা দেখে, ওদের ভালো লাগছে। আমি ঘুরে জায়গাটা দেখতে আরম্ভ করলাম। So actually Baradin brought me to Bo Barracks
and I decided আমি বউ ব্যারাক্সের ছবি, বউ ব্যারাক্সকে নিয়ে একটা ছবি করবো। আচ্ছা, So this is something very interesting. যদি বারাদিন না করতাম তাহলে বউ ব্যারাক্সে যেতাম না। So somehow ফ্লপটা করেছি বোধের মধ্যে, somehow I went to, and I found it fascinating. এইরকম একটা কালারফুল একটা মানে আদ্যপ্রান্ত হিন্দু বাঙালি কলকাতার মাঝখানে একদম একটা একটা অলমোস্ট ছোট্ট একটা পর্তুগাল না স্পেন বুঝতে পারছি না, উইয়ার্ড একটা গিটার বাজাচ্ছে, হকি খেলছে। তারপরে তো বউ ব্যারাক্সের হিস্ট্রি জানলাম ওটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আর্মিরা ওখানে ছিল, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ব্যারাক্স। বউটা কারণ বউ বাজার, এসব করতে করতে ওখান থেকে কত ভালো ভালো সব অফিসার্সরা বেরিয়েছিল, এসব করে এই করতে করতে this তপন বিশ্বাস came to me and said, so I decided to make a film. মানে বারাদিন না হলে আপনার বউ ব্যারাকটা হতো না কোনোদিন। আর বউ ব্যারাক্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছবি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেটাকে আমরা সেন্সর করালাম। আর বউ ব্যারাক্স আমার প্রডিউসার দেখে ভীষণ খুশি হলো, রাফ কাট দেখে প্রীতিশ নন্দী একবার দেখে সেটা মানে আমরা এই করতে গেছিলাম, সাবটাইটেল করতে গেছিলাম বম্বেতে, খুব কম টাকাই করেছিলাম আমরা at that point of time 35mm, and everyone liked it. We got a national release and went to festivals. Everything changed. আমার মানে the whole milieu changed around me. And সেখানে ডুবে এলো, এলো তা এলো, অমুক তমুক, যাদের বলেছি বন্ধুর মতন তারা এক কথায় করেছে, খুব অল্প টাকায় করা, হার্ডলি এনিথিং, 45 lakhs, এক পয়সা বেশি জমানা বলেছিল, আপনার বলুন কোন 45। তো and we did that. তারপরে তখন আমার মনে হচ্ছে আই উইল কন্টিনিউ দিস, কারণ এটা কেন হবে না, কলকাতা থেকে কেন হবে না। ঠিক তারপরের ছবিটাও একজন এসে বললো যে আপনি একটা ছবি করবেন which is বাংলা ইংরেজি মিলিয়ে, আর হ্যাঁ, and then we did Bong Connection, which again was censored as an English language film. অর্থাৎ আমাদের টেকনিশিয়ানদের একটু বেশি টাকা দিতে হয়েছে। যে মুহূর্তে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ম বলবো তখনই বাংলা থেকে বোধহয় 1.5 গুণ 2 গুণ বেশি টাকা দিতে হয়েছে, দিয়েছি আমরা। সেন্সারও আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ করেই সেটা বার করেছি, and it reached out to a far bigger audience, far bigger. ফেস্টিভ্যালও গেল, দুবাই ইন্টারন্যাশনাল হলো, and far bigger একটা অডিয়েন্স হলো। আমরা আরো মানুষের কাছে পৌঁছানো গেল একটা, হ্যাঁ মানে ইংলিশ চ্যানেলেও বিক্রি হলো। ঠিক। So I wasn't restricted to Zee Jalsa and all that, Star Jalsa. So আমার স্যাটেলাইটও I মানে moved out of and got a bigger price for that. এই করতে 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 আস্তে আস্তে আমি মানে বাংলা ছবি করতে একদম আক্ষরিক অর্থে বাংলা ছবি করতে গেলাম। মাঝখানে আবার একটা হিন্দি ছবি করতে গেলাম, এই ছবিটা রিলিজ করলো না, বাট উই ডিড ইট, খুব খেটে খুঁটে আমি করেছিলাম। আচ্ছা, অনেকেই ছিল, নাসির থেকে কে মেনন, জিমি শেরগিল, সন্ধ্যা মৃদুল, ঋতুপর্ণা সেনগুপ্ত, সবাই ছিল, গান করেছিল। তো কুনাল গাঁজাওয়ালাকে খুঁজে বার করা হয়েছিল। কুনাল তখন was not so famous, but we found that কুনালকে দিয়ে। ছবিটার নাম কি? বিবিডি। আচ্ছা, ওটা এখন রিলিজ করেন না? ওটা রিলিজ করে লাভ নেই, বিকজ ওটা বিবিডি প্রডিউসার নিজেদের মধ্যে ঝামেলা হলো। ওটা একবার একটা 40% কে বিক্রি হলো, তার বালাজি, ইট ওয়েন্ট অল ওভার দ্য প্লেস ইন বম্বে, বাট প্রডিউসারদের নিজেদের মধ্যে প্রবলেম হয়ে গেল। সো ছবিটা didn't get released and big loss। কিন্তু ওই সাবজেক্টটা নিয়ে জেসিকা লাল হয়ে গেল, ওই জিনিসটা নিয়ে সুজয়, আমার সমস্ত সুজয় যাবতীয় যা আমার লোকেশন ছিল যেগুলো ইউজ করে, যে কুমার টুই সব কাহানিতে ইউজ হয়ে গেল। ওটা রিলিজ করে লাভ নেই, বিকজ ইট হ্যাজ এভরিথিং উইচ এই দুটো ছবিতে, বহু কি নো ওয়ান কিল জেসিকা আর কাহানি, এ সব অনেকগুলো লোকেশন ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ, নো ওয়ান কিল জেসিকা সাবজেক্টটাই আমার সাবজেক্ট ছিল, বিকজ শায়ান, তার আগে শায়ান মুন্সির সঙ্গে আমি কাজ করেছি, and শায়ান উইটনেস দ্য মার্ডার ইন দিল্লি। তো এইগুলো এটা খুব ওয়ার্ক করে, কিন্তু তারপরে আস্তে আস্তে আমি দেখলাম যে এরা আমায় পারমিট করছে না, মানে আমার ইন্ডাস্ট্রি, আবার প্রডিউসার, কেউই ঠিক ইন্টারেস্টেড নয় বাংলা ছবি, হিন্দি ছবি করার। এইবার আমি যখন আজ এই বছর ঠিক করেছি আমি করব, দেখা যাক হয়তো ইংলিশে ছবি করতে পারি। ঠিক। আচ্ছা, এবার অঞ্জনদা নাটকের প্রসঙ্গেও আসি, সেটা হচ্ছে যে এই আরো একটা লেয়ার, এই প্রথম আপনি শেক্সপিয়ার নিয়ে কাজ করছেন। এক
দুই হচ্ছে দুটো প্রশ্ন একসঙ্গেই করে ফেলি, সেটা হচ্ছে আপনার ডিসিশনগুলো কিন্তু দুমদাম ডিসিশন হয়। মানে হঠাৎ করে বললেন আমি নাটক করবো না, হঠাৎ করে বললেন আমি ব্যোমকেশ করবো না। আর মানে আমি প্রথম প্রশ্নটা এটাই যে প্রথমত নাটক কেন করবেন না আর আপনি, মানে করবেন না মানে সেটা কি নির্দেশনা না পরিচালনা, নির্দেশনা না প্রডিউস করবেন না, কোনটা? আর দ্বিতীয়ত হচ্ছে শেক্সপিয়ারটা তো লেটে নিলেন কেন? যারা নাটক করেন তারা মোটামুটি ওই এবিসিডি মার্কায় জায়গায় শেক্সপিয়ার নিয়ে একটা কিছু করে ফেলে, তারপরে অন্য কিছু করে, আর আপনি একদম শেষে আরও একটা লেয়ার করলেন। এবং হাউসফুলও শো, দুটো শো হাউসফুল, নেক্সট শো কালামন্দির, অডিয়েন্স রিয়াকশনও দেখছি, বুকমাই শোতেও রিভিউজ পড়ছি, দারুণ হচ্ছে আর কি। এই দুটো প্রশ্ন একসঙ্গেই করলাম আপনার। দেখো আমি না মানে কোনো কিছু দুমদাম নয়, মানে আমি ব্যোমকেশটা যখন করতে গেছি একটা কোম্পানি করেছি, 6টা গল্পের রাইটস নিয়েছি, নিজের টাকা খরচা করে, উড়ে টুড়ে প্রডিউসার পাচ্ছি না, একটা লোক আমার প্রডিউস করবে না। আর একটা ছেলেকে আমি খুঁজে বার করেছি, জোগাড় করেছি, সিরিয়াল করে, কি সে নাম করা নয়, তাকে নিয়ে ব্যোমকেশ কেউ করতে চাইছে না। আমি কি করবো? আমি তাকে নিয়েই করবো, আমি আবির ছাড়া আমি করতে পারবো না। আমি সো এটা একটা লড়াই অনেকদিন করতে 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 ফাইনালি কৌস্তুভ রায় agreed to produce it for a very little amount of money, খুব অল্প টাকা, and we said let's do it. তার আগে কিন্তু আমি অনেকগুলো টাকার ছবি করে ফেলেছি, আমি হয়তো 70-80 লাখ টাকার ছবি করে ফেলেছি, বাঙালি বাঙালি ওরকম 80 লাখ টাকার ছবি, তারপর আবার 45-এ চলে গেলাম বিকজ 35mm নেগেটিভ, কিন্তু আমরা করতে হলে করতেই হবে, কিছু করার নেই। এবং অনেক সময় নিয়ে প্রস্তুতি নিয়ে করলাম, তারপরেরটা করলাম, তারপরে আবির করলো না, এবার সবাই মিলে ব্যোমকেশ করতে আরম্ভ করলো। ইফ এভরিবডি এত ব্যোমকেশ হচ্ছে, সবাই ব্যোমকেশ, তখন আমার ব্যোমকেশ তো আর আমার ফ্র্যাঞ্চাইজ রইল না। সো দেয়ার বাই আই লেফট ইট, মানে দুম করে বন্ধ করিনি। নাটকটা আমার কাছে মনে হচ্ছে দ্যাট ফিজিক্যাল, এতটাই ফিজিক্যাল এনার্জি দিতে হয় যে সেটা অ্যাজ অ্যান অ্যাক্টর আমার পক্ষে দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আমি বসে বসে ডায়ালগ বলার থিয়েটার আর বিশ্বাস করি না। থিয়েটার ইজ দ্য ফিজিক্যাল বডির একটা ব্যাপার আছে, আমি নিজেও নিজেকে প্রেশার দিই, অন্য অ্যাক্টার্সদেরও প্রেশার দিই, সেটা একটা পড়া হচ্ছে না। সো আমি ফার্স্ট আরো বেশ কাছে নাটক আপনি অভিনয়টা ছাড়ছেন কিন্তু প্রডিউস করা বা নির্দেশনাটা ছাড়ছেন না। প্রডিউস করতে পারি, অন্য কেউ যদি করতে চায় আমি করতে পারি, নির্দেশনা সেটা দেখা যাক। আমি মানে থিয়েটারকে একটা অ্যাক্টার্স মিডিয়াম হিসেবে দেখি, নিজে যখন কিছু করতে যাবো নিজেকে বাদ দিয়ে, সিনেমা আমি দেখতে পাই, সিনেমা আই ক্যান সি ইট অ্যাজ পিওরলি অ্যাজ আ ডিরেক্টর। থিয়েটারটা আমার পক্ষে ইজ ভেরি ডিফিকাল্ট টু সি পিওরলি অ্যাজ আ ডিরেক্টর। তো অন্য কেউ যদি ডিরেক্ট করতে চায় একটা ইন্টারেস্টিং নাটক, সেটা আমি প্রডিউস করতে রাজি আছি, কিন্তু আমি আর নিজে অভিনয় করতে পারবো না, বা আমার নিজে একটা নাটক করতে পারবো কিনা আমি অভিনয় তো করতে পারবো না, মানে ইটস ফিজিক্যালি ডিফিকাল্ট। চালচিত্র এখন যখন এত ভালো হলো, আমি 3-4টে স্ক্রিপ্ট লিখেছিলাম, তারপর মানে রাইটস নিয়ে তারপর রাইটস পেলাম না, একটা পুরো স্ক্রিপ্টে লিখে দেখলাম রাইটস আরেকজনের, তারপর আবার একটা খুঁজে বার করলাম, সেটাকে ভেঙে চুরে একটা স্ক্রিপ্ট লিখলাম, সেটাকে আমার রাইটস আরেকজন নিয়ে চলে গেছে, মানে মূল গল্পের রাইটস করতে করতে 3-4টে করে আমি দেখলাম যে ইফ আই ক্যানট ইমিডিয়েটলি ডু আ বেটার ফিল্ম অর অ্যাজ গুড অ্যাজ চালচিত্র এখন, তাহলে আমার করা উচিত নয়, দুম করে একটা ছবি করা উচিত নয়, রাদার ডু থিয়েটার। লোকে দুম করে থিয়েটার, অ্যাকচুয়ালি থিয়েটার তো আমি ছোটবেলা থেকেই করে এসেছি, যে কোনো কারণে আমি আস্তে আস্তে থিয়েটারটা ছেড়ে বা থিয়েটার ছাড়িনি, আমি সিনেমা করতে গেছি, গান করতে গেছি, আবার থিয়েটার করেছি, কম করেছি থিয়েটার। শুরু করেছিলাম অনেক থিয়েটারের জন্যই, আমি ওয়েস্ট বার্লিনে গেছি, জার্মানিতে, ফিরে এসেছি, থিয়েটার করেছি, আস্তে আস্তে ওয়াকড ইনটু সিনেমা, ওয়াকড ইনটু সিঙ্গিং, থিয়েটার করা কমে গেছে, কিন্তু আমি থিয়েটারের লোক, সেটা লোকে জানে না, কি করবো, তার সবকিছু জানে না আমার সম্পর্কে, আমার কিছু করার নেই। আচ্ছা, এই যে আপনি বলছেন যে এতগুলো লিখেছেন, আমি শুনেছি অনেকের কাছ থেকে যে আপনার লেখার ঘরের লাইট নাকি সারাক্ষণ জ্বলে, মানে আপনি কিছু না কিছু প্রত্যেকদিন কিছু না কিছু লিখে যাচ্ছেন, কি লিখছেন? এত আমি একটা স্ক্রিপ্ট লিখছি, নয় এবারে আমি আমার বইমেলার জন্য ডাইনিক ডিটেকটিভটা শেষ করলাম, ইটস আ বিগ নভেল, মানে বেশ অনেক পাতা, এটা বোধহয় 4 নম্বর নাকি? 4 নম্বর, কিন্তু একটা বড় গল্প, বেশ বড় গল্প, সেটাকে ঠিক করা, তার প্রুফ দেখা, নতুন কোন স্ক্রিপ্ট করা, লিখছি, স্ক্রিপ্টস লিখছি, আইসো ছবি হবে কি আমি জানি না, কিন্তু লিখছি, দেখা যাক কি হয়।
তো যখন দেখছি অত ভালো হচ্ছে না, তখন আই শিফটেড টু থিয়েটার। এবং যখন আমি থিয়েটারে গেলাম, দেখলাম আমার শরীর তো নিতে পারছে না। তখন যেহেতু আমি ডিসাইড করলাম যে আমি শেষ এটা হবে, তখন আই হ্যাভ টু গো ব্যাক টু শেক্সপিয়ার। শেক্সপিয়ার শুরুর দিকে করাটা মুশকিল, করা উচিত নয়। শেক্সপিয়ারকে বুঝতে গেলে প্রচুর সময় লাগে। ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লে রাইটস। তো সেইটা একবার করবো না। সো let me end with Shakespeare, let me end with King Lear। আর আমি চেষ্টা করেছি আমার বয়স যা সেই রকম একটা চরিত্র করা। মানে গ্যালিলিও যখন আমি করেছি তখন আমার গ্যালিলিওর বয়স, সালিয়ারি যখন করেছি তখন সালিয়ারির বয়স। তো আমি মানে এও যখন করেছি সেলসম্যান, তখন আমার ওই বয়স, উইলি লোম্যানের বয়স। সো কিং লিয়ারের মোটামুটি কিং লিয়ারের থেকে আমি একটু বড়, কিন্তু মোটামুটি বয়স হয়ে গেছে। তো সেই বড় একটা নাটক দিয়ে শেষ করতে চেয়েছি আমি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার ফেসবুক পোস্ট যখন দেখি আমি বা আমরা সবাই দেখি, সেখানে দেখলাম যে আপনি লিখেছেন যে এই বছরে যদি একটা ভালো কিছু হয়ে থাকে যে আমি পুত্রের ছবি প্রডিউস করছি। এক, দুই হচ্ছে যে প্রথমত প্রযোজনা, দ্বিতীয়ত একটা উৎকণ্ঠা মনের মধ্যে জাগেই, সেটা হচ্ছে যে প্রডিউস মানে অনিন্দ দত্ত যদি প্রডিউস করেন তাহলে অনিন্দ দত্ত অভিনয় করছেন, কারণ প্রত্যেকটা ছবি যেই ছবিতে আপনি প্রডিউস করেছেন সেই ছবিতে আপনি অভিনয় করেছেন। তো এই ছবিতে কি অভিনয় করছেন? না, এটা বাচ্চাদের নিয়ে ছবি, বাচ্চাদের মানে ছোটদের না, মানে ইটস ইয়োর জেনারেশন অর মানে ম্যাডলি বাঙালি টাইপ, মানে তার থেকে একটু বড়। আচ্ছা, তার থেকে একটু বড়, মানে দিস ইজ অল অ্যাবাউট সে 30s, হ্যাঁ 31, 32, 33, 34 এদের নিয়ে, এই জেনারেশনটাকে নিয়ে একটা ছবি which I found very interesting, হাফ ইংরেজি হাফ বাংলা কিন্তু ইংরেজি আছে। আপনি লিখেছেন? না না, আচ্ছা, ওরা অনেক দিন ধরে লিখছিল and they read out the script to me, মানে কাকে যাওয়া যায় কি ভাবা যায় ভাবছিল ওরা কি করবে, ওরা ছবিটা করবে এবং 3-4 জন মিলে করেছে। তো আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং। আমি বললাম আমাকে দিয়ে আমি করবো ছবিটা, তা ওরা দেবে না। নীল বললো যে না, এটা আমার প্রথম ছবি, আমি নিজে করবো। তখন আমি বললাম দেখো, there are two ways, একটা you go and pitch it to a producer and find it out, আর নাহলে বাবা আছে না, find it out, because আমি জানি না সে এতগুলো নতুন অ্যাক্টরসদের নিয়ে ইন্টারেস্ট পাবে কিনা, তোমাকে তোমার ছবি থেকে গান এক্সপেক্ট করবে, অনেক কিছু আছে তাছে। সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং উইটি মজার একটা ছবি, মানে বং কানেকশনের ধরনের, বং কানেকশন মানে এদেশ বিদেশ নয়, মানে ওই ফিলটা, মানে ওই মীরা নায়ারের ছবি, এর ছবি, ওরা ইন্সপায়ার্ড বাই ওই সব জিনিস। তো or if I produce it, I will give you the full freedom to do whatever you want to. সেটাই আমার উদ্দেশ্য। I'll give complete freedom, but একটা সার্টেন বাজেট আমি ঠিক করবো, এই বাজেটের মধ্যে তোমায় করতে হবে, সেই বাজেট তো তুমি ক্রস করতে পারবে না। I will not say a word. Obviously আমাকে স্ক্রিপ্টটা শোনালে যে কোনো প্রডিউসারই কিছু আইডিয়াস দিতে পারে, বা কাকে নিতে হবে, কাকে নেওয়া যেতে পারে, তারা নিজেরাই দে হ্যাভ ডান ম্যাক্সিমাম বলে তুমি একটা ওয়ার্কশপ নিতে পারো এদের। সো আমি নিইনি খুব একটা, এমনি বসে গল্প করেছি জাস্ট টু ইন্টারঅ্যাক্ট উইথ দি অ্যাক্টরস। আই ওয়াজ দেয়ার ডিউরিং দ্য শুট যখন হচ্ছে, হিসেব কি হচ্ছে না হচ্ছে, শেডিউল দিস ইজ প্রডিউসার্স জব না, প্রডিউসারের তো এটাই কাজ। ছবিটা স্ক্রিপ্টটা, কারণ আমার স্ক্রিপ্টটা ভালো লেগেছে, আমি প্রশ্ন করবো না তোমাকে কিছু, আমি বলবো না নি তুমি গানের জন্য ফেমাস, দাও আর মাঝিরের মতো গান ঢুকিয়ে দাও এতে, আমি বলবো না। তুমি গান ঢোকার চাইলে ঢোকাবে, না ঢোকার চাইলে ঢোকাবে না, কিন্তু মেক ইট দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু মেক ইট দ্য ওয়ে ইউ বিলিভ দ্যাট। মানে লোকে কি বলবে, লোকে দেখবে আদৌ বাজার আছে কিনা এই ধরনের ছবি, বাংলা ছবির বাজার কমে যাচ্ছে, তোমার স্ক্রিপ্টটা পড়ে মনে হচ্ছে ইউ গিভ আ ড্যাম, তাহলে সেরকম ভাবেই করো, সেরকম ভাবেই ডু ইট এন্ড লেটস সি কি হয়, তখন দেখা যাবে কি হয়। ঠিক। আচ্ছা অনন্ত, আমরা যেখানে বসে আছি কলকাতা 14, সেখানে বিষয় কলকাতা 16, আই এম রিয়েলি ভেরি সরি, কলকাতা 16 ও 40 বেনিয়াপুকুর লেন। তো এখানে যেই পাড়াটা, মানে ধরুন যেই পাড়াটা, সেখানে আপনি যেটা বললেন পার্সি রয়েছে, বাঙালি রয়েছে, হিন্দু রয়েছে, মুসলিম রয়েছে, খ্রিশ্চান রয়েছে। এবার এই জায়গাটা কেউ আপনার কাকা, কেউ আপনার জ্যাঠা হয়তো আপনাকে ছোটবেলা থেকে দেখেছে। এই যে সর্বধর্ম সমন্বয় যদি একটা আক্ষরিক করতে বলি না, এই জায়গাটাই তাই। কিন্তু এখন যখন আপনি দেখেন এই বদলে যাওয়া রাষ্ট্র বা বদলে যাওয়া শহরটাকে,
এটা আপনি কিরকম ডিফারেন্সিয়েট করতে পারেন? মানে চেনা শহরটা পাল্টে যাচ্ছে বলে মনে হয় কি কোনো সময়? আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়, একটু বর্ষা, একটু গ্রীষ্ম, একটুখানি শীত। সেই একটুখানি চৌকো ছবি আঁকড়ে ধরে রাখি আমার জানলা দিয়ে আমার পৃথিবী। সেই পৃথিবীতে বিকেলের রং হেমন্তে হলুদ, সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায়। পৃথিবীটা বড়ই ছোট আমার জানালায়, আমার জানলা দিয়ে আমার পৃথিবী। এই পৃথিবীতে বাঁচবো বলেই লড়াই করি রোজ, একটুখানি বাঁচার জন্য হাজার আপোষ। সেই পৃথিবীর নাম কলকাতা কি ভারত জানি না, তুমি তোমার পৃথিবীর নামটা জানো কি? তুমি বলবে আমার বেনিয়া পুকুর তোমার বেহালা, তুমি গন্ডি কেটে দেখিয়ে দেবে পশ্চিম বাংলা। হয়তো কেরালার আকাশ আর একটু বেশি নীল, তবু সেটাও কি নয় আমার পৃথিবী। আমার জানলা দিয়ে যায় না দেখা ইসলামাবাদ, শুধু দেখি আমি রোজ আমার পাশের বাড়ির ছাদ। একটা হলদে শাড়ি শুকোচ্ছে আজ, মোজার রংটা নীল, আজ পৃথিবীটা বড়ই রঙিন। কেউ জানলা খুলে আলাবামায় বাংলা গানই গায়, কেউ পড়ছে কোরআন বসে তার জাপানি জানলায়। হিসেব করে বলতে পারো প্যারিসের সময়, কিন্তু কার জানালায় কে কি দেখে হিসেব করা যায় কি বলো? মনের জানলা আছে, মনের জানলা দিয়ে তুমি বেরিয়ে পড়তে পারো। মেক্সিকোতে বসে বাজানো যায় গিটার, কোথায় তুমি টানবে বলো দেশের সীমারেখা? জানলা দিয়ে আমার পৃথিবী। তাই জানলায় আমার, এই জানলায় আমার মানে না যে ধর্মের বিভেদ, জানলা জাতীয়তাবাদের পরোয়া করে না। জানলায় আমার পূব না পশ্চিমের দিকে খোলা, জানলা সে তো নিজেই জানে না। জানলায় আমার সকাল বেলায় শোনায় ভৈরবী, আর সন্ধে বেলায় শোনায় জনি কোলট্রেন। গানের সুরে রেশারেশি দেশাদেশি নেই, আমার গানের জানলা গোটা পৃথিবী। আমার কাছে সবসময় মনে হচ্ছে বদল ইজ ইনএভিটেবল, চেঞ্জ ইজ ইনএভিটেবল। মানে আমার বাবা যেভাবে চাইছেন জীবনটা, আমি সেভাবে চাইছি না। তো দেয়ার ওয়াজ এ ক্র্যাশ। আমার দাদু যেভাবে চেয়েছিল, আমার বাবা সেভাবে চাইছে। সো উইথ ইচ জেনারেশন চেঞ্জ উইল হ্যাপেন। কিন্তু যে কোনো শহরে, কলকাতা, ক্যালকাটা বিং ওয়ান অফ দ্য মেজর সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড, তার একটা নিজস্ব স্ট্রেংথ, নিজস্ব মজা ছিল। সেই মজাটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। And I feel very, very upset about it sometimes. আমি এই কথা ছেড়ে তো আর যেতে পারবো না, কেনই বা যাবো? ঠিক আছে যেরকম, বাট আই ফিল আপসেট দ্যাট সেই শহরটা সেরকম নেই। এই কথাটা ধরেই বলছি, অপর্ণা সেনের ইন্টারভিউতে আমি আপনাকে দেখাবো আপনাকে, অপর্ণা সেনও ঠিক এই কথাটাই বলেছেন, যেটা ডেইলি সোপের শহর হয়ে গিয়েছে এবং মধ্যবিত্ত, মানে উনি হয়তো বলতে চাইছেন মধ্যমেধার শহর হয়ে দাঁড়িয়েছে, সেই মজা খ্যাপামিটা নেই। হ্যাঁ, আমি মধ্যবিত্ত বলবো না, কলকাতা অলরেডি মধ্যবিত্তের শহর, বড়লোকগুলো ছিল মধ্যবিত্তের ছিল, কিন্তু শিক্ষিত মানুষের শহর, মধ্যমেধাটা বেড়ে গেছে। কলকাতায় অনেক অল্টারনেটিভ জিনিসপত্র হতো,
and there was space for so many things. আমি এক্ষুনি বলে দিচ্ছি, অল্টারনেটিভ থিয়েটার, মানে লিটল ম্যাগাজিনস হতো, ইংরেজি থিয়েটার হতো, ইংরেজি গান বাজনা হতো। অ্যান্ড কলকাতা ওয়াজ নট মানে বাঙালিয়ানা নিয়ে পাগলামি করে। এখন একটা বাঙালিয়ানা মানে পাগলামি। আর আরেকটা বড় জিনিস হচ্ছে, একটা শহরে মানে রাস্তার নাম, মানচিত্র শহরকে ধরে রাখে। মানে অক্সফোর্ড স্ট্রিট শুনে বড় হয়েছে, অক্সফোর্ড স্ট্রিট বা যে কোনো একটা কলিন স্ট্রিট, আমি বলছি যে বিদেশে অ্যাভিনিউ, এইসব শুনে শুনে বড় হয়ে হঠাৎ অক্সফোর্ড স্ট্রিটের নামটা চেঞ্জ করে দিয়ে হঠাৎ হয়ে গেল জাস্টিন স্ট্রিট। কেন? মানে তাতে কি হচ্ছে, আমি একটা রাস্তার নাম নিয়ে বড় হচ্ছি, আমার ছেলে আবার সেই আরেকটা রাস্তার নাম নিয়ে বড় হচ্ছে, আমার তার ছেলে আরেকটা রাস্তার নাম। তো আমাদের এই যে ঘেঁটে যাচ্ছে আমাদের শহরের যে মজাটা, এসপ্লেনেড, আমি এখনো ডেলাউসি বলতে কমফোর্টেবল। তার জন্য আমি একটু নিজেকে মানে একটু with all due respect and love and admiration, এই যে তিনটে ছেলে যারা এর 40 মিনিট ধরে, জানি না কটা 18টা গুলি নিয়ে 40 মিনিট ধরে মারামারি করেছিল অ্যাসাসিনেট জেনারেল সিমসন, সেটাকে প্রচন্ড অ্যাডমায়ার করে আমার ওটাকে ডেলাউসি স্কয়ার বললে ভালো লাগে। বিবিডি বাগ কেন বলবো, মানে কেন আমি থিয়েটার বলতে শেক্সপিয়ার সঙ্গে হবে না। এই যে নামগুলো পাল্টে যাচ্ছে তাতে কিন্তু মানুষের চিন্তা ভাবনাও পাল্টে যাচ্ছে। ট্রাম একেবারে যদি তুলে দেওয়া হয় ক্ষতিকারক হয়ে যাবে, টয় ট্রেনটা দার্জিলিং থেকে উঠে গেলে ক্ষতিকারক হয়ে যাবে। সো কিছু কিছু হেরিটেজ জিনিস, হেরিটেজ মানে কিন্তু শুধু মনুমেন্ট নয়, হেরিটেজ মানে একটা ওষুধের দোকান হতে পারে, হেরিটেজ মানে একটা বার হতে পারে, হেরিটেজ মানে একটা থিয়েটারের সিনেমা হল হতে পারে, একটা বইয়ের দোকান হতে পারে। হেরিটেজ যদি এলোপাতাড়ি ভাবে পাল্টে যায়, আজকে হচ্ছে নাম ল্যান্সডাউন রোড, কালকে সেটা তরুণ কুমার সরণি, কোনো মাথা নেই। ইট ডিস্টার্বস আস্তে করে ক্যারেক্টার অফ কলকাতার যে ইনহেরেন্ট ক্যারেক্টার আর ইন্টেলিজেন্ট ক্যারেক্টার, কিন্তু আস্তে আস্তে নষ্ট। এই কারণেই বোধহয় আপনি যে এই হেরিটেজের কথা বলছেন, এই কারণেই একটা সিন বা একটা জায়গা বারবার আপনার ছবিতে দেখা যায়। দিল্লি দরবারের আগে জায়গাটা মোড়টায় 4টে ছবিতে আপনি একই লোকেশন রেখেছেন, এই কারণেই বোধহয়। হ্যাঁ, তো এই যে একটা মিক্স জায়গা, মানে এটা কোথায় কিছু বোঝা যায় না, ফট করে কিছুক্ষণ দেখে মনে হয় কলকাতা, কি এটা অদ্ভুত লাগে। এই যে আমার বাড়ির পেছন দিকে তাঁতিবাগানি কালারগুলো চেঞ্জ হয়ে যায়, কথাবার্তা চেঞ্জ হয়ে যায়। এই যে চেঞ্জ হয়, পার্সি চার্চ একদিন ধরে আছে, তার সংরক্ষণ হচ্ছে কিনা কেউ জানেই না। মানে বেকার্স লেন, কি সুন্দর একটা নাম। বেকার্স লেনটা কালকে গিয়ে হঠাৎ আমি জানি না হাস্যকর হয়ে যাবে, জহর রায় করো, কোনো মানে নেই। আর সিনেমার লোকদের নাম নিয়ে কেন রাস্তা হবে আমি তো বুঝতে পারছি না। এত ভালো ভালো স্ট্যাচু ছিল, এত ভালো ভালো স্ট্যাচু, কর্নওয়ালিস, ক্লাইভ, বিউটিফুল স্ট্যাচু, সেগুলোকে লেফট ফ্রন্ট তুলে নিয়ে গিয়ে কোথায় ব্যারাকপুরে একটা মাঠে রেখে দিয়েছে। সেখানে কুচ্ছিত সব স্ট্রাকচার অফ ন্যাশনাল লিডার। আমি কিন্তু উইথ অল মাই রেসপেক্ট ফর ফ্রিডম, আমার দেশের স্বাধীনতা যারা লড়েছেন তাদের প্রতি সম্মান জানিয়েই বলছি, আমার ইতিহাসটা মনে রাখতে হবে। আমার ইতিহাসটা কলোনিয়াল, সেই কলোনিয়াল ইতিহাসটা আমার ভুলে গেলে চলবে না। না না না, ভারতবর্ষ কোনোদিন ব্রিটিশরা রাজত্ব করেনি, আমরা ব্রিটিশদের তাড়িয়ে দিয়েছিল বললে হবে না, রাজত্ব করেছিল। চন্দননগর বিকেম ফ্রেঞ্চ কলোনি এবং ব্রিটিশরা চলে যাওয়ার বছর পরে স্বাধীনতা পেয়েছিল। তো পর্তুগিজরা এসেছিল ওখানে। তো এই যে আমার ফ্রেঞ্চ, পর্তুগিজ, ডাচ এইগুলো সরে গেলে আমার শহরের মজাটা সরে যাবে। আজকের জেনারেশন ডাজ নট নো অ্যাবাউট ইট, তারা অনেক কিছু জানি, সে সরে গেছে। আমাদের টেরেসাকে আমি প্রাণের থেকে বেশি অসম্ভব ভালোবাসি।
তাই কতবার ইন্টারভিউ করেছি, আমার বাড়ির কাছেই থাকতো, কিন্তু আমরা পার্ক স্ট্রিটের নামটা মদত করেছে কেন? কেন কি কোনো যুক্তি পাচ্ছে না। এই রাস্তাটা মানুষ সঙ্গে করে বসলো, বাড়ির কাছের রাস্তাটা, পার্ক স্ট্রিট আসতো, অ্যালেন পার্কের নামটা জগবন্ধু ননসেন্স। নিউ মার্কেটের নামটা চেঞ্জ করে দিয়ে হঠাৎ আমি আমার somehow I feel the character of কলকাতা হারিয়ে যাচ্ছে, মজাটা হারিয়ে যাচ্ছে। পারহ্যাপস আমার গানের মধ্যে হয়তো সেই বেকার্স লেন, ডাক্তার লেন, এসটিডি বুথ, ট্রাম, নিউ মার্কেটের পেছন দিক, একটা কলকাতার মানচিত্র হয়তো আমার গানের মধ্যেই সেটা থেকে যাচ্ছে। মৌলালির মালা, অমুকে সেটা হয়তো মৌলালি উঠে যাবে, মৌলালি উঠে গিয়ে সেটা অন্য কিছু হয়ে যাবে। তো মানুষ গানটাই রিলেট করতে পারবে না তারপরে, না মানে এই মৌলালি যদি উঠে। তো আই থিঙ্ক দ্যাট আমার গানের আর কি ভালো জিনিস আছে আমি জানি না, ওটা একটা শহরের মানে ফেলে আসা শহরের মানচিত্র দাস ফিলিং বলে একটা জায়গা, যেখানে লোকেরা খেতে যায় না, প্রেম করতে যায়, প্রেমই করতে যায়। ইন্টারেস্টিং এই যে কিছু কিছু জিনিস আমার গানে আমি দেখেছি, দ্যাট ইজ দ্য ইউনিকনেস অফ মাই মিউজিক। এর বেশি কিছু নয় কিন্তু, মানে ইট ইজ নট। এবং সেটা যে সেলফোনের জগতে একটা ল্যান্ডলাইনে একটা এসটিডি ফোন করার মজাটাও লোকে পাচ্ছি, এটাই নাই। এবং একটা বাঙালি ভোগগ্রস্ত বাঙালি ছেলে, সে একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে প্রেমে পড়ে গিয়ে তাকে বিয়ে করতে পারছে না, এই কলকাতাতে যে দিন থাকলেই মাই সং, সেটা ভালো লাগে। আর দ্যাট ইজ মাই কন্ট্রিবিউশন। আমার গানে আমি ওটা রাখতে পারি, যেটা পেন্টাররা কিছু কলকাতার ছবি এগিয়ে থাকে না, দেখবেন রায় কিছু স্কেচে রেখে গেছে, সেইটা আমাকে ডিস্টার্ব করে। আমি একেবারেই একমত অপর্ণা সেনের সঙ্গে যে একটা মিডিওক্রিটি চলে গেছে, একটা মিডিওক্রিটি। সেটা কেন হবে? কলকাতা চত্বরে সমস্ত জিনিস পছন্দ করতে না, আবার মানে রিজেক্ট করতে, আবার প্রচন্ড অনেকগুলো জিনিস পছন্দ করতে, প্রাণময়ের সাথে নিয়ে নিতে, যেটা অন্য শহরে অত লোক পছন্দ করতে না। তো এই কলকাতার মজাটা শুধুই বাঙালিয়ানা করে পাগলামি করে লাভ নেই। বাঙালিয়ানা ইজ বিগ, ইটস হিউজ। বাঙালিয়ানার মধ্যে ফ্রেঞ্চ, ডাচ, পর্তুগিজ, ব্রিটিশ অনেক কিছু ঢুকে আছে। বাঙালিয়ানা মানেই ধুতি আর দুর্গাপুজো নয়। ঠিক। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে গোটা ডিসেম্বর মাস, আমি জানি না আপনি সমর্থন করবেন কি করবেন না, কিন্তু বাঙালির কাছে গোটা ডিসেম্বর মাসটাই হচ্ছে একটা সিজন, যেই সিজনটা অঞ্জন দত্তকে সেলিব্রেট করা হয়। এবং কোনো না কোনোভাবে আপনার গান, আপনার গানের চরিত্র, এবং শুধু গান নয়, গান কেন বলবো, পুরো গোটা মানুষটাকে, তিনি কি করছেন, তিনি কীভাবে 25th সেলিব্রেট করছেন, এই গোটাটা থাকে। এবার এই যে এত যে প্রেমের শহর, আপনার পছন্দের শহর, আপনার চরিত্রগুলো পছন্দের, এইটা যে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, বদল আপনি নিচ্ছেন না, এরকম হচ্ছে না। এই বদলটা কি হবে সেটা তো ডিসাইসিভ, মানে বদল তো হবে, নিশ্চয়ই হবে, আর হয় চলছে না, নিশ্চয়ই সেটাকে ব্যবস্থা করা হবে। কিন্তু সমস্ত হয়তো তুমি যদি সমস্ত জায়গায় শপিং মল কেন হবে আমি বুঝতে পারছি, এইটা একটা পয়েন্ট আমার কাছে। এবং এই চেঞ্জগুলো যখন হবে তখন ইম্পর্টেন্ট লোকেরা কেন মেম্বার, এটা কমিটি কেন নেই, সে কমিটি বলবে যে না মেট্রো সিনেমাটা তুলে নেয়, মেট্রো সিনেমা কিন্তু একটা আইকনিক জিনিস, এই লিস্টটা তুলে দেওয়া যেতে পারে, অতটা কিছু মনে হচ্ছে না, মেট্রোটা তুলে নেয়। বা এই তো কিছু লোক তো থাকবে যারা কলকাতা সম্পর্কে বলতে পারবে যে সব রাস্তা থেকে ক্যাম্পটা তুলুন, একটা মানে ইম্পর্টেন্ট ইন্টেলেকচুয়াল একটা কমিটি রইলে যারা বলবে, হ্যাঁ পৃথিবীতেই তাই। আর পৃথিবীতেই কিন্তু একটা গভর্নমেন্ট হলো তার মতন করে রাস্তা সেই নাম করবে, কি তুলে দিই, আর একটা গভর্নমেন্ট হলো সে তার মতন করে সব কিছু, এটা তো বলতে পারে না। গভর্নমেন্ট আসছে কেন? গভর্নমেন্ট আসছে যাতে সবাই ঠিকঠাক করে ভালোভাবে থাকে, চাকরি আসুক, গ্রোথ ডেভেলপ করুক। রাস্তা চেঞ্জ করে দেওয়ার জন্য গভর্নমেন্ট আসছে, রাস্তার নাম চেঞ্জ করার জন্য, রং চেঞ্জ করার জন্য। দেখি শহীদ মিনারটা গোলাপি করে দিয়েছে, তার গোলাপি রং ভালো লাগে, এটা হয়? আই ডোন্ট থিংক সো। সো এই যে একটা দিস ইজ আরবিট্রারি চেঞ্জেস আর নট রাইট, মানে রাইট ইজ লিভিং ইজ অলওয়েজ এ প্লেস যেখান থেকে গভর্নেন্স হবে, আর সাহেবরা করবে, ভারতীয়রা করবে, আরেকটা জায়গায় কেন চলে যাবে? একটা পার্লামেন্ট থাকতে আর একটা পার্লামেন্ট থাকে। এই ডিসিশনস ক্যানট বি মেড বাই পলিটিক্যাল পার্টি, এই ডিসিশনস গুলো হ্যাভ টু বি মেড বাই সিটিজেন। এই পার্কটা আমরা ভাঙবো কিনা,
তখন প্রয়োজন পয়েন্ট হবে যে জোগাড় আছে, তুলে দেওয়া হচ্ছে, তুলে দিলে রোজগার হচ্ছে, লোকগুলো করা সত্যি তো এটা হয়, তুলে দেওয়া হচ্ছে যে মজা করার জন্য তো নয়, কিন্তু সেটাকে ভেবে চিন্তা করে সেটা কি তাহলে কিন্তু কিভাবে কিছু করা যায়, সেটা কি একটা লাইব্রেরি করা যায়, সেটা কি একটা থিয়েটার হল করা যায়, সেটা কি একটা অন্য কিছু করা যায় যেখান থেকে রোজগার করা যায়, এই আলোচনাটা হচ্ছে না। জাস্ট বিল্ডার্স অ্যান্ড কিছু লাভ দিকে I do know that আজকে পার্ক স্ট্রিট ওয়াজ ওয়ান প্লেস যেখান থেকে 700-800 মানুষ রোজগার করছে as entertainer। কেউ বাইক দেখাচ্ছে, কেউ গান গাইছে, গিটার বাজাচ্ছে, কেউ বেস গিটার বাজাচ্ছে, কেউ পিয়ানো বাজাচ্ছে, এই যে মিউজিক, লাইভ মিউজিক, গান টাইম একরকম, এন্টারটেনমেন্ট ট্যাক্সটা বাড়ে গেল বলে আর হলো বন্ধ হয়ে। So we lost the magic of Park Street. আগামী বছর রয়েছে একটি ভালো খবর, সেটা হচ্ছে যে আপনার সঙ্গে যার কথা হচ্ছিল এতক্ষণ ধরে, অপর্ণা সেন, তিনি অভিনয় করছেন একই ছবিতে, এই রাত তোমার আমার, সেটা নিয়ে কিছু বলবেন? আমার কাছে মানে ওয়ান অফ দ্য ফিউ ডিরেক্টরস যে শুরুর দিকে আমাকে খুব এনকারেজ করেছিল, দ্যাট মানে বিশ্বাস করাতে যে আমি ভালো অভিনয় করতে পারি, এবং হয়তো আমাকে বলে চেহারাটা ভালো নয়, মানে চেহারাটা ভালো নয় বলতে সিনেমা যোগ্য নয়, বিকজ আই ওয়াজ নট, সত্যি ভীষণ রোগা কেন ইচ্ছি খ্যাংড়া কাটির মতন। সো বলছিল ট্রাস্ট মি, আমি তোমাকে ঠিক দেখতে করে দেবো, তুমি অভিনয়টা নিজের মতন করে করো। সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ বিগ ফেথ, যে এত ছবি করেছে, স্টার ডিরেকশন দেয় এবং সে ভালো ভালো ছবি ডিরেকশন দিয়েছে। সো দ্যাট ওয়াজ আ ভীষণ স্ট্রং একটা কনফিডেন্স আমায় দিয়েছিল। অ্যান্ড সামহাও আফটার অল দিজ ইয়ার্স একটা দুটো ছবিতে মৃণাল সেনের ওই এটাতে মহাপৃথিবী, শ্রীজিৎ মুখোপাধ্যায় একটা ছবিতে একদম ছোটোখাটো করেছি আমরা, কিন্তু একটা গোটা ছবি ধরে দুটো চরিত্র, আর কেউ নেই এই ছবিটাতে, দুটোই চরিত্র অপর্ণা সেন এবং আমি, এইটা হবে আমি ভাবিনি। অ্যান্ড আই লুক ফরওয়ার্ড টু ইট, বিকজ মানে আমার থেকে অপর্ণা সেন বয়সে বড়, কিন্তু আমাকে ছবিতে অনেক বড় হতে হয়েছে, অপর্ণা সেনের থেকেও 4-5 বছর বড় হতে হয়েছে। সেই জন্যই আমি ভুঁড়ি টুড়ি বাড়িয়ে এখন কীভাবে কমাবো বুঝতে পারছি না। মানে এই বয়সে যদি আমি খেয়ে দিয়ে ভুঁড়ি বাড়িয়ে আমি চেহারাটাকে চেঞ্জ করি, এই বয়সে সেটাকে কমানো ভেরি ডিফিকাল্ট। সো কিন্তু আমি রিস্ক নিয়ে করে ফেলেছি, যা হবে হবে। তো দ্যাট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। অ্যান্ড আমার মানে সামহাও অনেক দিন পর একটা অভিনয় করলাম যেখানে আমি যেটা বলছিলাম যে অভিনেতার কাজ তো মানে যেটা ডিরেক্টর করতে পারছে না, ক্যামেরা করতে পারছে না, স্ক্রিপ্টও করতে পারছে না, সেইটাকে করা, ডায়ালগ বলা তো নয়, বা সেই টু লিভ দ্য ক্যারেক্টার, একটা জলজান্ত চরিত্র হয়ে গোটা ছবিতে থাকা, সেটা একটা আলাদা কাজ। সেই কাজটা আমাকে করতে হয়েছে। সো দুটো বয়স্ক মানুষের চরিত্র, অ্যান্ড আই রিয়েলি এনজয়েড বিকজ সামহাও I was very comfortable with Aparna Sen but comfortable with আমাদের bodies, and Aparna Sen also is very comfortable that সেই মানে আমি এমন কিছু করব না যাতে তার অভিনয়ের ক্ষতি হবে, সেও এমন কিছু করবে না যাতে আমার অভিনয়ের ক্ষতি হবে। এবং সে আমাকে অনেক জায়গায় সাজেস্ট করেছে এটা একদম কিছু না করা, কিছুই না করা, চুপ করে থাকা। সো এরকমভাবে অনেকদিন পরে আই এনজয়েড, সিরিয়াসলি এনজয় করলাম অভিনয় করতে অনেক দিন পরে। মানে মিঠুন চক্রবর্তী, সেটাও যদি একটু বলেন। সেটা না কমপ্লিটলি ডিফারেন্ট। জীবনে তুমি জিজ্ঞেস করছিলে কী কী করবে, আমি হিসেব করে দেখলাম যে আমার জীবনে আমি তথাকথিত কোনো মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি যেগুলো আমি দেখি না ভাল লাগে না, মানে আমি উন্নাসিক নই, প্লিজ আমাকে দর্শক ভুল বুঝবেন না, আমি উন্নাসিক নই। আমার যেটা ভালো লাগে, যেটাকে ভালো ছবি মনে করি আমি দেখি। আমার যদি মনে হয় যে হ্যাঁ মৃণাল সেন ভালো ফিল্ম মেকার, তাহলে আমার অনেক কী মনে হয় ভালো ফিল্ম মেকার নয়, এটা তো স্বাভাবিক না। আমি যদি এটা তো স্বাভাবিক, এটা খারাপ কিছু নয়। আমার রবীন্দ্রনাথের গান যদি ভালো লাগে, ওর অনেকের গান ভালো লাগবে না, যাই হোক, তো আমি করিনি, কখনোই না। তো দ্যাট ওয়াজ ওয়ান থিং
দ্যাট আচ্ছা আমি মাঝে ভেবেছি আচ্ছা আমি কি করছি না, আমি কি এড়িয়ে যাচ্ছি, মানে হয়তো আমার ইচ্ছে করছে না সেই ছবিটার সঙ্গে করতে, কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টার সেটাকে মানে আমি তো সব কিছু দিয়ে দেবো। সো অ্যাজ অ্যান অ্যাক্টার আমার ইচ্ছে করছে না টু বিলং টু দ্যাট কাইন্ড অফ সিনেমা। আমি সেরকম ছবি দেখি, সেই ছবিকে রেসপেক্ট করি। মেন স্ট্রিম ছবি যদি না হয়, ভালো সিনেমা বা আমাদের মতন অল্প টাকার ভালো সিনেমাও দাঁড়াবে না। মেইন স্ট্রিম সিনেমা যতক্ষণ মানে যত ওপরে উঠবে তত অন্য স্ট্রিম অফ স্ট্রিম অন্য বাই স্ট্রিম সিনেমাও তত উন্নত করবে। মেইন স্ট্রিম যত নিচে নেমে যাবে ওটাও আরও নেমে যাবে। সো মেইন স্ট্রিম সিনেমার দরকার, যে আমি করি চাই না করি, তাই না? মেইন স্ট্রিম সিনেমা না হলে কী করে চলবে? মেইন স্ট্রিম সিনেমা না হলে আমি ভাত খাই না, কিন্তু ভাত তো লোককে খেতে হবে, আরে ভাই। সো সেই জায়গা থেকে আমি দেখি, কিন্তু আমি কখন নিজেকে সেই কাঠামোর মধ্যে দেখিনি। আমার মনে হয়েছে এটা কি মানে আই এম প্লেইং সেফ, মানে একটা মেইন স্ট্রিম সিনেমা অবাস্তব, সেখানে নিজেকে কীরম লাগে, মানে লেট মি এক্সপিরিয়েন্স ইট ওয়ান্স। এই 70 বছর বয়স হয়ে যাবে, 71 হয়ে যাবে জানুয়ারিতে, এরপর দেরি হয়ে যাবে, লেট মি সি হোয়াট মানে আমি আদৌ পারি কি না এটা করতে, বা আদৌ একটা দর্শক যারা আমার নামই শোনেনি বা শুনেছে কি একটা অভিনেতা হিসেবে হয়তো জানে না, থিয়েটার করি হিসেবে জানে না, বেলাবুস হিসেবে জানে, সেই লোকগুলো কীভাবে দেখে আমাকে, আমিও এই মেইন স্ট্রিম সিনেমাটাকে হ্যান্ডেল করতে পারি কি না, এটা এড়িয়ে যাওয়া তো ঠিক নয়। সেই জন্যে ডিরেক্টর অনেকবার বলাতে, এবং মিঠুনেরও ইচ্ছে ছিল। অলসো মিঠুন ইজ সাচ এ বিগ অ্যাক্টর, মেবি ইজ এ বিগার স্টার, বাট আমার কাছে সে একটা অলমোস্ট 2বার না 2.5বার ন্যাশনাল অ্যাওয়ার্ড, 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। সো ইট ওয়াজ অলসো জয় টু ওয়ার্ক উইথ হিম। তো সেইটাকে টেস্ট করার জন্য আমি গেছিলাম, জাস্ট দ্যাট কেউ বলতে পারবে না আচ্ছা উনি তো এটা করেননি, কে আরও এটা বলছে এরকম সময়, আমি করে দেখি, করে সেটাকে এক্সপিরিয়েন্স করে নিলাম এই বছরে, এটা শেষ হয়ে গেছে। আই হ্যাড ফান, মানে মজা, এটা একটা টেক অ্যাওয়ে। হ্যাঁ, যে আমি এটা পারলাম করতে, আমি এড়িয়ে গেলাম না, আই ডিডন্ট অ্যাভয়েড, মানে অনেক সময় হয় না যে অ্যাভয়েড, আমি ঠিক আছে আমি করে দেখি না কী আছে, মানে লেট মি সি কী হবে, খারাপ হবে, কিন্তু সেটাকে কনভিনসিংলি করতে হবে। তো মারামারি সে জীবনে আমি এরকম করিনি, মানে আই হ্যাভ নেভার ডান দিস। একজনকে মারলাম, সে বোড়ে কোথায় একটা দাম গড়িয়ে পড়লো, সে আবার গাড়ি এসে পড়লো, তাকে হ্যান্ডেল করা, তারপর ওই যে মানে গ্রিন স্ক্রিন হাবি যাবি, মানে অল দিস আই নেভার ডান। আর বয়সে তো ইয়াং হলে তাও করে যেত, বয়সে এগুলো করতে পারা, বাট আই ডিড ইট, আমি করেছি কিন্তু খেটে খুটে। ফেসবুক পোস্টে আপনি লেখেন যে কেন আমাকে পছন্দ করেন আপনারা, দর্শকদের জিজ্ঞেস করেন বা ফ্যানদের জিজ্ঞেস করেন। আমার এটাও প্রশ্ন যে আপনি ভাবেন যে আপনার বয়স নিয়ে ভাবেন, আপনি কি কি করা বাকি আছে। আমার যদি একটা ছোট্ট প্রশ্ন হয় যে আর কি কি করা বাকি থাকলো, অভিনয় করেছেন, সেগুলো সমাদৃত, প্রশংসিত, গান লিখেছেন, গান গেয়েছেন, তাও তাই, কি কি বাকি থাকলো আর করা? আমার যেটা মনে হয় যে আমি যেটা চাই না, সবসময় ভয় পাই, ইজ টু বিকাম সিনাইল। এই এতক্ষণ ধরে আমি কলকাতা কিলোমিটার হয়ে গেছে, এই রাস্তাঘাট পাল্টে যাচ্ছে, এটা হয়ে, এর থেকে একটা লোক হয়তো ভাবতেও পারে যে এরকম নেগেটিভ কেন, ওয়াই ইজ ই সো নেগেটিভ। আমি নেগেটিভিটি ছড়াচ্ছি না। হোয়াট আই হেট ইন মাই লাইফ ইজ সিনিলিটি। আমার বন্ধু বান্ধব যারা আমার বয়সী বা আমার থেকে বড়, আস্তে আস্তে সিনাইল হয়ে পড়ে, মানে বয়স বাড়লে সিনিলিটি হয়ে যায় না, আর কিছু হবে না, বাজে। আমি সিনাইল হতে চাই না, যে কোনো কারণে সিনাইল হতে চাই না। মানে এমন কোনো কারণ সঙ্গত কারণ পাচ্ছি না সিনাইল না হবার, কিন্তু তবুও যদি ইয়াং পিপল স্টার্ট ডুইং সামথিং ইন্টারেস্টিং, আই উড, মানে একটা ছবি চলবে কি চলবে না না ভেবে ছবিটা করা, একটা গান লোকে শুনবে কি না শুনবে ভেবে লিখে ফেলা বা করা, বা একটা থিয়েটার কেউ দেখবে কি দেখবে না ভেবে করা, একটা বই মানে কে পড়বে কে দেখবে সেটা তো পরের কথা, আগে তো করতে হবে কাজটা। সো
এই র্যাট রেসের বাইরে গিয়ে ইফ পিপল স্টার্ট ক্রিয়েটিং, সেটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। এবং মানে তাদের এনকারেজ করা আই থিঙ্ক ইজ আমার কাজ, ইটস নট মাই জব। মানে আমি হয়তো আর নিজে ব্যক্তিগতভাবে হয়তো মনে করতে পারি না থিয়েটার করবো না, কিন্তু যদি অন্য কেউ ইন্টারেস্টিং একটা থিয়েটার করতে চায়, বলে যে আমি অমুক নাটকটা করবো না, আইরিশ নাটক নিয়ে আসে, যদি আমি জানি না, মানে মেবি আই উইল ব্যাক দেম আপ, মেবি আমি সেটাতে ইন্টারেস্টেড। আমি জানি না, সেরকম আসেনি কেউ এখনো পর্যন্ত আমার কাছে, পাঠ চাইতে এসছে, খালি পাঠ করবো, কিন্তু আই ডোন্ট নো মানে সেভাবে কি হয়। মানে যে পাঠ করবে সে তো অ্যাক্টিং করতে শুরু করে কোথাও না কোথাও, থিয়েটার করে আস্তে আস্তে, জার্নালিজম করতে শুরু করে, সে লিখতে শুরু করে আস্তে আস্তে, তারপর ইন্টারভিউ করতে শুরু করে আস্তে আস্তে। কিন্তু এইটা যে মানে তাকে করতে হবে, মানে আমি জানি না, মানে আমি নিজে যা করার মোটামুটি তো আর আমার লিখতে ভালো লাগে, আমার গান করতে, I've done it as an actor. I still believe that সিনেমাতে আমি হ্যাঁ সিনেমাতে বিকজ সিনেমার অ্যাক্টার্সদের কাজই হচ্ছে টু এক্সিকিউট হোয়াট দ্য স্ক্রিপ্টে কি আছে সেইটা এক্সিকিউট করা হচ্ছে একটা সিনেমা অ্যাক্টরের কাজ। ডিরেক্টর কি ভেবেছে সেটা এক্সিকিউট ডিরেক্টর করতে পারবে না, ক্যামেরাও করতে পারবে না। একটা অ্যাক্টর কি দিচ্ছে, সংলাপ তো লেখা আছে, সংলাপগুলো বলে দিলেই কি হবে না। তো অ্যাক্টার্সরা সংলাপ বলে না, অ্যাক্টার্স তারা অন্য কিছু করে, সেই অন্য কিছু করার ইচ্ছেটা এখনও আমার আছে। আই স্টিল লাইক দ্য ক্যামেরা, আর যদি কেউ আমাকে ইন্টারেস্টিং কোনো রোল দেয়, যে রোলটা করে আমার ভালো লাগবে, আমি করব। কিন্তু আনইন্টারেস্টিং রোল আমার করতে ইচ্ছে করে না, মানে আমি করিও নি। আমি খুব চুজি হয়েছি, চেষ্টা করেছি খুব চুজি হতে পারিনি আমি, মানে আই ফেলড। আমি অনেকগুলো বাজে ছবিতে কাজ করেছি, কিছু করার নেই। মানে বিকজ দুটো হয়, একটা মানুষ ফার্স্ট হ্যাজ টু এস্টাবলিশ এজ বি আ প্রফেশনাল, একটা প্রফেশনাল হতে হয় তাকে। সুতরাং আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড শর্মিলা ঠাকুর আর অপর্ণা সেন, তারা যখন বলে যে আমাকে নিজেকে এস্টাবলিশ করতে হয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যান্ড দেন আমি আমার পছন্দ অপছন্দ পরের কথা, কিন্তু আগে ফার্স্ট আমাকে এস্টাবলিশ করতে হবে। সো আমি সেই লজিকটা ভীষণভাবে মানি, বাট সেটা তাদের বক্তব্য। আমার বক্তব্য হচ্ছে আমি যে অভিনয়টা করবো সেই অভিনয়টা যে আমি সব তো দিয়ে দেবো সেটা তার জন্য, সো ইট হ্যাজ টু বি ওয়ার্থ সামথিং। কিছু একটা না থাকলে আমি সব দিয়ে দেবো কেন? আমি বাইরে থেকে কিছু রোজগার করে আবার দশটা ছবিতে নিজেকে আনা আমার কাজ নয়। আপনার কি মনে হয়, আপনি কোনটায় বেস্ট, বা কোনটা আপনার মনে হয় যে আপনি প্রথমে রাখবেন, দ্বিতীয় রাখবেন, তৃতীয় চতুর্থ, কোনটায় রাখবেন? মানে একজন সুরকার হিসেবে, একজন গায়ক হিসেবে, একজন অভিনেতা, একজন পরিচালক, একজন প্রযোজক, মানে একজন লেখক, আপনার কি মনে হয়? আমার পক্ষে বলা খুব মুশকিল। আমি অভিনেতা নন, আপনি স্বীকার করছেন? হ্যাঁ, অভিনেতা নন, মানে সেরা জায়গায় নিজেকে রাখবেন না? নিশ্চয়ই আমাকে হ্যাঁ থিয়েটারের সিনেমা অভিনয় তো করতে চেয়েছিলাম। সো আই থিঙ্ক আই উইল ওয়ান্ট টু প্লেস অ্যাজ অ্যান অ্যাক্টর। খাটি বেশি, আই নো আই গিভ মাচ মোর দেন, তাহলে কি গান আমি কম দিই তা নয়, কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর আমার অনেক বেশি হোমওয়ার্ক করি, আমি অনেক বেশি স্টাডি করি। আমি মানে কাজটা করার আগে অনেক বেশি আই হ্যাভ টু স্টাডি, এবং সেটা আমার শিখেছি আমার। সো আমার তো সেটা মনে হয় দ্যাট আই ক্যান মেক ইন্টারেস্টিং ফিল্মস, ছবি করতে পারি, আমি অ্যাক্টিং করতে পারি। এখন লোকে যদি বলে যে না আপনার ছবি নয়, আপনার ছবি ভালো লাগে না, আপনার গান শুনতেই ভালো লাগে, ওই একটা গানই শুনতে ভালো লাগে, টেলিফোন নাম্বারের গান, ওইটাই গান, আর কেন গাইবে ওইটাই বারবার। আমি কি বলবো লোকে এটা, বাট আই এম শিওর দ্যার আর লট অফ পিপল, আই এম শিওর যারা এই অনুষ্ঠানটা দেখছেন, দে উড নো হোয়াট আই এম সেইং। মানে আমি কি বলতে চাইছি, দ্যাট আমার অভিনয় যাবৎ যা করেছি আমি খুব গর্বিত, মানে মোস্ট অফ দ্য কাজে গর্বিত। কিছু কাজে আমি নয়, বাট মোস্ট অফ দ্য কাজে আমি গর্বিত। এবং সিনেমা আমি আর অনেকক্ষণই কথা বলে ফেললাম, এবং অনেক কিছু জানতেও পারলাম, শিখলামও। আমার একটা দুটো অনুরোধ আর কি, ওই দিগামা সাহেবের কেক, কারণ আমরা বারাদিন নিয়ে শুরু করেছিলাম, যদি ওই গানটি একবার গান যেই
আবার সেই হেরিটেজের কথাই চলে আসছে। ধর্মতলা একটা দোকান, যে দোকানটার কেকের দোকান, সেটা বন্ধ হয়েছে। সেই গানটাই যদি একটু গান আপনি। নিউ মার্কেটের একটা দোকানের সামনে দাঁড়িয়ে একটা লোক কেঁদে ফেলে, হঠাৎ কেঁদে ফেলে সে, ভিজে যায় তার দুই চোখ। ভুলে গিয়েছিল সে, হারিয়ে গেছে তার ছেলেবেলার মার্কেট। বন্ধ হয়ে গেছে, বন্ধ দোকান, ডিগামা সাহেবের কেক। একটা যুগ ধরে কত কত পেস্ট্রি, কত প্যাটি পাও রুটির গন্ধ, একটা সংখ্যালঘু ঐতিহ্য আমার হঠাৎ দুম করে বন্ধ। একটা গোটা গোয়ান বংশের ভালোবাসা হঠাৎ হয়ে গেল শেষ। বন্ধ হয়ে গেছে, বন্ধ দোকান, ডিগামা সাহেবের কেক। আপনারা হয়তো বলবেন, বুড়ো বয়সের গান পেলেন না, শেষমেশ কেক পাউরুটি নিয়ে গান। একটা কেকের দোকান নিয়ে একটা গান লিখে ভরবে না কারো পেট। জানি অনেক নতুন দোকান বসে গেছে, কত রং চঙে ক্যাফে, কিন্তু হয়তো বা কারো মনে পড়ে যেতে পারে কোনো ছেলে আসা বড়দিন। একটা সাদা মাটা বাক্সে ভরা সুগন্ধ, ডিগামা সাহেবের ঋণ। কলকাতা আজ একটা মেগা সিটি হবে, পণ করেছে সরকার। বড় সড় হয়ে যাবে রাস্তাঘাট, সব বড় বড় হওয়া দরকার। তাই ছোটখাটোদের জায়গা কমে যাবে, এটা বিশ্বায়নের বাজার। ছোটখাটো মানুষের ছোটখাটো আশা, কে রাখে খবর বলো তা। জানি অনেক কিছুই যাবে হারিয়ে আমার এই কলকাতায়। শুধু দু একটা লোক হয়তো কেঁদে ফেলবে হঠাৎ কোনো বিকেল বেলায়, আর আমি আরো দু একটা গান লিখে গাইবো নিজেই নিজের তাগিদে। বন্ধ হয়ে গেছে, বন্ধ দোকান, ডিগামা সাহেবের কেক। মেরি ক্রিসমাস, সবাই ভালো থাকবেন এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ।